নমস্কার, স্পিড নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মিহির আপনাদের সঙ্গে। আজ আমাদের মধ্যে রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজার মহাশয়। দাদা, স্পিড নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাই। কিছুদিনের মধ্যেই তো উপনির্বাচন মেদিনীপুরে, বিধায়ক হিসেবে কাকে দেখতে চান? না, দেখতে চাওয়ার বিষয় নয়, বিষয় হচ্ছে যে যেদিন যখন যে সময়তেই ভোট ঘোষণা হোক না কেন, একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে জয়লাভ করবেন। আমাদের দল, আমাদের দলনেত্রী, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, তাকেই মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করে বিধানসভার পাঠানোর দায়িত্বটা আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের। ফলে কাকে বিধায়ক হিসেবে চান, এক কথায় বলতে পারি, দিদির যিনি প্রার্থী হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী হবেন, তাকে আমরা বিধায়ক হিসেবে চাই। ঘাটালে বন্যা পরিস্থিতি আপনি গিয়েছিলেন দেখতে, কিন্তু ঘাটালের বাসিন্দা সহ বিরোধীদের, বিজেপির অভিযোগ যে পর্যাপ্ত যে ত্রাণ দেওয়ার কথা, সেই ত্রাণ তারা পায়নি এবং পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। মানে সরকার কোনোভাবে সহযোগিতা করেনি। দেখুন, এটা একটা সর্বৈব মিথ্যা কথা। একদম বন্যার প্রারম্ভিক সময়তেই মুখ্যমন্ত্রী নিজে ফিজিক্যালি এসেছেন, প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পর পার্শ্ববর্তী জেলা হিসাবে আমি নিজে 14,000 প্যাকেট খাবার ঘাটালে দুর্গত মানুষদের দিয়েছি। এছাড়াও ঘাটালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সাথে সাথে সরকারি ত্রাণ যেভাবে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসেছে, সেটা এর আগে বন্যা দুর্গত বা বন্যার সময়তে এত পরিমাণ ত্রাণ কোনো সময়তেই আসেনি। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে এত বেশি পরিমাণ জল ছাড়ার কারণে যে পরিমাণ একসঙ্গে খাবারের জল বা খাবার মজুদ রাখার প্রয়োজন সরকার আগে ব্যবস্থা নিত, সেই ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়নি। কারণ সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন্দ্র রাজ্যের সম্পর্কের দিকে না তাকিয়ে যেভাবে হঠাৎ করে জিবিসি থেকে জল ছেড়ে দিয়েছে, ফলে কোথাও কোথাও জলের একটা সমস্যা হয়েছিল। কিন্তু আমরা যে 14,000 প্যাকেট পাঠিয়েছি, সঙ্গে আমরা 14,000 কিন্তু জলের বোতলও পাঠিয়েছি। কারণ আমরা এটা বুঝেইছিলাম যে এমন এমন রিমোট জায়গা, ধরুন ঘাটালে আমরা যেখানে গেছি, একদম বাঁধ ধরে ধরে প্রায় 20 কিলোমিটার বাঁধ ধরে একদম খানাকুলের বর্ডার পর্যন্ত, সেই বাঁধের ওখানে জলের ক্রাইসিস একটা মারাত্মক, সেটা আমরা অনেক বেশি করে জলের বোতল নিয়ে গেছি। এবার ধরুন প্রাথমিক মানুষের যে জলের চাহিদা, তার সঙ্গে মানুষের স্নান, কাপড় কাচা, অন্যান্য সামগ্রিক ধোয়া পোছা পরিষ্কার করা, এই জলটা হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু মানুষের পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা সরকারের ভাবে করেছে, আমরাও করছি এবং সরকার বিভিন্ন জায়গাতে এটিএম কাউন্টার বসিয়ে যাতে মানুষ পানীয় জলটা পেতে পারে তার ব্যবস্থা সম্পূর্ণভাবে করেছে। আর বিরোধীদের কথা যত কম বলেন ততই ভালো। বিরোধীদের বিধায়ক আছেন ঘাটালে, আমরা গেছি ঘাটালে 11 নম্বর অঞ্চল গেছি, 13 নম্বর অঞ্চলে গেছি, বিভিন্ন ওয়ার্ডে গেছি। তারা নিজেরাই বলছেন যে ঘাটালের এমএলএ দেখা নেই। কেন? দিল্লিতে কেন্দ্রের সরকার আছে, বাংলার টাকা আটকে রেখেছে। তো তারা দিল্লি থেকে অন্তত এই সময়তে রাজনীতিটা বন্ধ রেখে সরকারের পাশে না থেকে অন্তত মানুষের পাশে থাকুক, সেটাও তাদের করা নেই। শুধু টিভিতে ছাড়া, মিডিয়া হাউসে ছাড়া বাংলায় বিরোধী দলের কোথাও আর কোনো অস্তিত্ব নেই। পাল্টা অভিযোগ সেটা তো তাদেরও, যে আপনারা লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর সাংসদ হয়েছিলেন, হিসেবে প্রার্থী হয়েছিলেন জুন মালিয়া। বিরোধীরা অভিযোগ করেছিল যে জেতার পর ওনাকে এলাকায় দেখা যাবে না। এবং গতকাল ভারতী ঘোষ ঘাটালে গিয়েছিলেন, সেখানেও দেবকে নিয়ে বলেছেন যে দেবকে শুধু টিভির পর্দায় দেখা যায়। মানে সাংসদ হওয়ার পরে জনপ্রতিনিধি হিসেবে তাদের এলাকায় দেখা যাচ্ছে না। দেখুন, জনপ্রতিনিধি সাধারণ মানুষ নির্বাচিত করে, তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী যাকে করেন তাকে জিতিয়ে লোকসভা বলুন বিধানসভায় পাঠানোর দায়িত্বটা দলের উপরে থাকে। বিজেপিকে এই কথা বলার আগে বিজেপিকে বলতে হবে যে মানুষের ঝঞ্ঝা হোক, বন্যা হোক, দুর্যোগ হোক, তৃণমূল কংগ্রেস পাশে থাকে কিনা। এমপি এলো কি এমএলএ এলো সেটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা 24 ঘন্টা 365 দিন সাধারণ মানুষের যে কোনো সমস্যাতে সর্বস্তরের মানুষের কাছে কেউ যদি পৌঁছায়, সেটা তৃণমূল কংগ্রেস। বাকি রাজনৈতিক দলের তো কোথাও কোনো অস্তিত্বই নেই। কোথায়? ঘাটালে খুঁজে বের করে আমাকে দেখান না যে
ঘাটালে কোথাও ত্রাণ, ঘাটালে স্থানীয় স্তরে কেউ কোনো জায়গাতে দিচ্ছে নেই। যতই দেখবেন ছবি দেখুন, যেখানেই দেখুন ত্রাণ নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরাই বসে আছে। এই যে পুজো, সাধারণ মানুষকে বস্ত্র দেওয়া, দেখুন কোথাও কেউ নেই, শুধু তৃণমূল কংগ্রেসই আছে। আজকে করোনার সময় কেউ ছিল না, শুধু তৃণমূল কংগ্রেসই ছিল। তো আমরাই 365 দিন এবং 24 ঘন্টা আমরাই আছি, এবং আমরাই মানুষের কাছে থাকি বলে এমপি আসতে পারলো না, এমএলএ আসতে পারলো না, তার কারণে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত, এরকম আমাকে দেখান। এমপি এলো কি এমএলএ এলো, এর কি বিষয় আছে? দেখা দেবে মানুষ রাজনৈতিক দল হিসাবে, শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, দেখবেন তখন মানুষ বলবে না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা পাচ্ছি। ভাই কোনো রাজনৈতিক দল ভোট ছাড়া এদের মুখ কেউ দেখে না। এখন তো বন্যা হয়েছে, রাজনীতি করার জন্য কেউ কেউ আসছে মুখ দেখানোর জন্য। কোথায় যেখানে ত্রাণ নিয়ে আছে সেখানেই সুকান্তের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। কারণ কি, শীতল কপাট আছেন, ঘাটালের এমএলএ, মানুষের কোনো পরিষেবা নেই। তো মানুষ সভাপতি তাদের ক্ষোভ প্রদর্শন করছে, তো বলার কিছু নেই। দাদা, আরজি করের প্রভাব কি 26 বিধানসভায় পড়বে? দেখুন, আরজিকর যে ঘটনা, আমি শুধু বাস্তবটা ভাবুন যে একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম দিন থেকে তার পজিটিভ কথাবার্তা, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ সরকারি ব্যবস্থা, কোথাও কি এরকম বিষয় আছে যে তিনি আড়াল করার কোথাও চেষ্টা করেছেন? তিনি প্রথম দিন থেকে নির্দেশ দিয়েছিলেন যে দোষীকে অ্যারেস্ট করতে হবে। এতদিন কেটে যাওয়ার পরে সঞ্জয় রায় বাদ দিয়ে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত কাউকে এখনো পর্যন্ত সিবিআই পায়নি। পরবর্তী সময়তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, কিন্তু তারপরেও যেভাবে জুনিয়র ডাক্তার বাবুরা ওথ টেকিং প্রোগ্রামের সময়তে তাদের বলাই ছিল যে তারা মূল লক্ষ্য হচ্ছে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া, সেখানে চিকিৎসা পরিষেবাকে বন্ধ করে রেখে যে আন্দোলন তারা করছে, সেই আন্দোলনে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে থেকেছেন, কিন্তু তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছেন যে আপনারা চিকিৎসা পরিষেবাটা দেন, আপনারা আন্দোলন করুন, আমরা পাশে আছি, কিন্তু চিকিৎসা পরিষেবাটা দেন। এবং সুপ্রিম কোর্টকেও মানছেন। তো ভারতবর্ষের সংবিধানে আইন বিচার ব্যবস্থার সবচেয়ে পীঠস্থান, সবচেয়ে সুপ্রিম অথরিটি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে বিচার এবং মেডিকেল ব্যবস্থাতে কোনোদিন ধর্মঘট করা যায় না। তাহলে আমি যদি সুপ্রিম কোর্টকেও মানবো না, আমি ভারতবর্ষের সংবিধানকেও মানবো না, আমি ভারতবর্ষের আইন ব্যবস্থাকে মানবো না, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানবো না, তো আমি তাহলে কোন দেশে থাকবো? আমি একটা দেশের নাগরিক হিসাবে আমার দেশের আইন বিচার সংবিধানের উপর আস্থা রাখবো না, তাহলে আমি কি ভারতবর্ষের নাগরিক? আগে আমি সেটা জুনিয়র ডাক্তারবাবুদের ভাবতে বলবো। ফলে আস্তে আস্তে মানুষ কিন্তু ধরে ফেলেছে যে আন্দোলনের পিছনে জুনিয়র ডাক্তারবাবুদের চেয়েও অতি নকশাল যারা, মানে অতি বামপন্থী হিসাবে নকশালিস্ট এবং কিছু লেফটিস্ট পার্টি যাদের অতৃপ্ত আত্মা বাংলার মাটিতে ঘুরছে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন থেকে আস্তে আস্তে তারা শূন্যে পরিণত হয়েছে। এখনো তাদের স্বপ্ন জাগে যে তারা বাংলায় ক্ষমতায় আসবে, সেই জন্য ঘুরিয়ে পিছনের দিক থেকে এখন মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এত ভাবে সুপ্রিম কোর্ট বলার পরে, এত ভাবে এই রাজ্যের যিনি মুখ্য প্রশাসক বলার পরেও যেভাবে জুনিয়র ডাক্তারবাবুরা বিভিন্ন কারণ দেখিয়ে আজকে আন্দোলনে সামিল হচ্ছেন, সেখানে কোথাও আমাদের মনে হয়েছে যে ডাক্তারবাবুদের আন্দোলন পিছন থেকে অন্য কেউ পরিচালিত করছেন। কিন্তু আমি আপনাদের এই ক্যামেরার মধ্য দিয়ে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে আমি আবার একবার অনুরোধ করে জানাবো, আপনারা আন্দোলন করুন, আপনাদের পাশে আমরা আছি, আপনারা চিকিৎসা পরিষেবাটা দেন। কারণ এই পরিষেবাটা দেওয়ার জন্যই কিন্তু সরকারিভাবে আপনাদেরকে এই মেডিকেল কলেজে ফ্রি অফ কস্টে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, সেটাও একবার মাথায় রাখুন। এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের একমাত্র চিকিৎসার জায়গা সরকারি হাসপাতাল, তাদের কথাটাও মাথায় রাখুন। আপনি যখন প্রথম জেলা সভাপতি হন মেদিনীপুরে, তখন দেখা গিয়েছিল নতুন আর পুরনোর একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কি কাটাতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখুন, নতুন পুরনো আমি জানি না। আমি জানি যে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর 2001 সাল থেকে বিধানসভার ভোট হয়েছে। 2001 সাল থেকে মেদিনীপুর বিধানসভার একটা বিধানসভা একজন ভোট ম্যানেজার থাকে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভোট ম্যানেজার মেদিনীপুর বিধানসভা সুজয় হাজরা। মেদিনীপুর লোকসভাতে যতবার ভোট হয়েছে, অর্থাৎ
1998, 1999, 2004, 2009, 2014, 2019 আমি এখানে ছিলাম না, ঝাড়গ্রামের দায়িত্বে ছিলাম, 2024। তাহলে নতুন পুরনোটা কি হিসাবে হয় এটা আমার জানা নেই। যদি বলেন যে বয়সের পার্থক্য হিসাবে নতুন পুরনো হয়, যদি পার্টির পুরনো দিনের কথা বলেন, তাহলে পার্টির এই শহরের সবচেয়ে পুরনো কর্মী আমি। অনেকেই আছেন, তো তার মধ্যে সবচেয়ে পুরনো কর্মী আমি এখানে। কারণ 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি যুক্ত। তখন আমি ছাত্র পরিষদ করতাম। পরবর্তী সময়তে আমি 14 বছর যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তী সময়তে আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম 6 বছর, তারপরে জেলার সভাপতি হয়েছে। ফলে আমার কাছে নতুন পুরনো মানে কোন ব্যাখ্যা আমি সেটা বলতে পারবো না। কিন্তু যদি বলেন যে পুরনো, আমি এই জেলার অনেকের চেয়ে আমি পুরনো, কারণ আমি 98 সাল থেকে দল করি। আর যদি বলেন বয়সের অনুপাতে আপনি নতুন, বয়সের অনুপাতে কেউ কেউ 70 বছর তারা পুরনো, তাহলে বলতে পারেন যে আমার সঙ্গে কোনোদিন কারো ঝগড়া হয় না। কারণ আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারি না, আমি ঝগড়া করিও না। কেউ আমার সঙ্গে বা আমি কারোর সঙ্গে ঝগড়া করছি কেউ কোনোদিন দেখেনি, বা আমার মুখ থেকে কারোর সম্বন্ধে কোনো বাজে ভাষা বা যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অসম্মান করা, এটা আমি শিখিনি। কারণ আমার ছোটবেলা থেকে বাবা মা একটাই শিক্ষা দিয়েছে যে বড়দেরকে সম্মানের মধ্য দিয়ে সম্মান অর্জন করা যায়, বা কাউকে অসম্মানিত করে নিজে বড় হওয়া যায় না। তো সম্মানটা দেওয়াটা, এটা আমি একটা সহজাত আমার প্রবৃত্তি, এটার মধ্য দিয়ে আমি বড় হচ্ছি। ফলে আমি বলতে পারবো না যে পুরোনো নতুন কি আছে। তবে এটুকু বলতে পারি, আমার জেলাতে, পার্শ্ববর্তী অনেক জেলাতে পেপারে অনেক সময় অনেক কিছু হাইলাইটস হয়। আমার এই 3 বছরে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে পেপারে হয়তো অনেকে কেউ কিছু লেখে, কিন্তু কোনো পেপার কোনোদিন ব্যাখ্যা করে বলতে পারেনি যে আমার সঙ্গে কারো কোনোদিন দ্বন্দ্ব আছে, মতবিরোধ আছে, কোনোদিন। লোকসভা নির্বাচনের পরে বেশ কয়েকটি ব্লকে অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছে তৃণমূলে, দলীয় সূত্রে খবর রয়েছে। দেখুন, আমাদের দল তো একটা গণতান্ত্রিক দল, কিন্তু আমাদের দলে অনেক বেশি গণতন্ত্র আছে বলে, অবাধ স্বাধীনতা আছে বলে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারে। এর মধ্যে খারাপও আছে, ভালো অনেক কিছু আছে, দ্বন্দ্ব সেই অর্থে। কিন্তু একটা দল যখন শাসকের জায়গাতে থাকে তখন অনেকের চা পাওয়া অনেক বেশি থাকে। এই চা পাওয়া নিয়ে কোথাও কোথাও কারোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের মধ্যে কোথাও দ্বন্দ্ব নেই। কারণ দলে একজনই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দলে একজনই নেতা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস, ঘাপের উপরে জোড়া বল চিহ্ন। আর দ্বন্দ্ব কার সঙ্গে কার? ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি, মানে আপনাদের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রাথমিক পর্যায়ে টাকা অ্যালটমেন্ট করেছেন। হঠাৎ করে এই বন্যার পরে, নতুন করে আবার পুজোর পরে বন্যা শেষ হয়ে গেলে, দুর্যোগ শেষ হয়ে গেলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, ড্রেজিং এর কাজ শুরু হবে। কিন্তু এটুকু বলতে পারি, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু যদি ডিবিসি কোনোদিন হঠাৎ করে এরকম 4 লক্ষ কিউসেক জল ছেড়ে দেয়, ঘাটার বাল মাস্টার প্ল্যান করলেও বন্যা আটকানো সম্ভব। কারণ একটা ঘাটার মাস্টার প্ল্যান করলেও একটা ড্যামের তো একটা জল ধারণ ক্ষমতার নির্দিষ্ট মাপকাঠি থাকে। তার চেয়ে যদি অধিক মাত্রায় যদি জল ছেড়ে দেয়, তাহলে তাকে তো বাঁচানো কোনোভাবেই সম্ভব না। তো ফলে কেন্দ্র রাজ্যের সম্পর্কের ভিত্তিতেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকরী করা যাবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেইছেন যে কেন্দ্রের কাছে বারবার আবেদন, আমাদের সাংসদ দেব বারবার আবেদন করেছেন। তারপরেও কেন্দ্র যখন এই বিষয়ে কোনো রকম নজর দেয়নি, তখন আমাদের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে আমি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে। তার জন্য 1200 কোটি টাকা ধার্যও করেছেন, অলরেডি কিছু টাকা অ্যারেঞ্জমেন্টও করেছেন, কাজও শুরু হবে, এবং দেখবেন আগামী 2-3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী। আপনি বলছেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টে বলেছে, কিন্তু ভারতী ঘোষ, যিনি বিজেপি নেত্রী, তিনি বারবারই অভিযোগ জানিয়েছেন যে এই বিষয়ে দেব কোনো মন্তব্যই করেনি পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। দেখুন, ভারতী ঘোষের কথা বলবো না, কারণ রুচি দেওয়ালে। এটুকু বলবো যে আমি তো বলছি না, বিভিন্ন সময়তে সাংসদে তিনি এই কথা বলেছেন, এটা তো ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছে। কিন্তু এরকম নয় যে সাংসদের কথা গোপনে বলে দিয়েছে। সংসদের কথা ওপেন, সবাই দেখেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা সংসদে দাঁড়িয়ে বলছেন, এবং বাংলাতে বলছেন, বাঙালি হিসাবে সেটা সবাই সচক্ষে টিভির পর্দায় দেখতে পেয়েছে। তো ফলে আমি যার কথা বলছেন ওনার এই মিথ্যা কথাটা কি জবাব? আপনার কাছে আমার শেষ প্রশ্ন, 2026-এর বিধানসভা স্ট্র্যাটেজি কি হবে? না, স্ট্র্যাটেজি একটাই,
একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী 50 বছরও হবে না। অনেকেই আমাদের দল ছেড়ে গিয়ে বিজেপিকে শক্তিশালী করার কথা বলেছিলেন, কেউ কেউ স্বপ্ন দেখিয়েছিলেন, কেউ কেউ সেকেন্ড ইন কমান্ড ভাবতেন তৃণমূল কংগ্রেসে থাকার সময়তে। কেউ বুঝে উঠতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাতটা ছিল বলে কেউ সেকেন্ড ইন কমান্ড, কেউ থার্ড ইন কমান্ড, কেউ ফোর্থ ইন কমান্ড এসব ভাবতো। আর বিজেপি ভাবতো যে এই সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, ফোর্থ ইন কমান্ড এগুলোকে পয়সা দিয়ে কিনে এলেই ক্ষমতায় চলে আসে। তো বিজেপিও বুঝতে পারে যে পশ্চিমবাংলায় একটাই নেত্রী, যার উপরে পশ্চিমবাংলার শ্রমিক, কৃষক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, শিক্ষক শিক্ষিকা, খেটে খাওয়া মানুষ, সমস্ত স্তরের মানুষের ভরসা আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল কংগ্রেস দলটা এখন পরিচালনা করছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই দুজনের যৌথ নেতৃত্বের দলটা আজকে এমন জায়গাতে পরিণত হয়েছে, কত কুৎসা, কত অপপ্রচার, কত মিথ্যাচার, কত ভাবে দুজনকেই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, তারপরেও পশ্চিমবাংলার মানুষ কিন্তু নিজেদের বুক দিয়ে আগলে রেখেছেন আমাদের দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই কারণে, কারণ বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য এবং বাংলার উন্নয়ন যদি কারো হাতে সুরক্ষিত হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার সঙ্গে। দেখতে থাকুন স্পিড নিউজ বাংলা।